সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে একটা কারণের জন্য, স্রেফ একটা কারণের জন্য। বাংলাদেশ পুলিশের 2/3 পুলিশ সদস্য পালিয়ে গেছে, এবং যারা পালিয়ে গেছে অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে তারা ভারতীয় নাগরিক ছিল। কারণ এয়ারপোর্টের একটা দৃশ্য মামুন ভাই, আপনার এবং শেখ মহিউদ্দিন আহমেদ, আপনাদের দুজনের দৃষ্টিগোচর হয়েছে। ইউনিফর্ম পরিহিত লোকজনরা হ্যামারস্যাক খুলে ফেলে দিয়ে, অস্ত্র ফেলে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। এখন আমার জানা মতে এখন পর্যন্ত কিছু কিছু লোক ফিরে এসছে, তাদেরকে আবার পুলিশ ইন্টিগ্রেট করা হয়েছে। আমার দৃষ্টিতে তাদেরকে ফিরিয়ে নেওয়া ঠিক হয়নি। যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো দরকার ছিল না। বাংলাদেশে কোটি কোটি আমার ভাই বোন, আমাদের ভাইয়ের ছেলে, আমাদের নিজেদের সন্তানরা যোগ্য, শারীরিকভাবে যোগ্য, মানসিকভাবে এবং বিদ্যায় যোগ্য, তাদেরকে রিক্রুট করে পুলিশের এই যারা পালিয়ে গেছিল এই শূন্য স্থান পূরণ করার কথা ছিল। অনেকে বলেছে হঠাৎ করে কি করে ট্রেনিং করে এই পুলিশকে বা বাংলাদেশের বেকার যুবকদের এখানে কাজে লাগানো যায়। এক্ষেত্রে আমার একটা মতামত আছে, আমার মতামতটা আমি আপনাদের সাথে সাথে আলোচনা করব। কিন্তু আমি প্রথমে যাব, যারা পালিয়ে গিয়েছিল মামুন ভাই, তাদেরকে ফিরিয়ে আনা কতটা লজিক্যাল ছিল পুলিশের জন্য? ধন্যবাদ। ব্যাপারটা হলো যে এটা তখন পরিষ্কার হয়ে গেছে, শুধু পুলিশে নয়, আর্মির পোশাক পরেও তারা আমাদের বাংলাদেশে গুলি চালিয়েছে। তো তাদেরকে ফিরিয়ে আনা মানে কি হাসিনাকে ফিরিয়ে আনার প্রথম স্টেজ? এখন যারা বলছে ফিরে আনিয়ে হাসিনার বিচার করব, এখন তো দেখাচ্ছে উল্টা, ফিরে এনে হাসিনাকে পুনর্বাসন করারই প্রস্তুতি হচ্ছে। যারা ভারতে এই হাসিনা সহ যাদেরকে সেফ এক্সিট দিল, তারাই যদি বলে তাদেরকে নিয়ে এসে বিচার করবে, ইটস এ হিপোক্রেসি, ইটস এ কোয়াইট হিপোক্রেসি। আর যেহেতু এখন প্রমাণ হয়ে গেছে, সবাই দেখেছে, আমি এর আগের একটা শোতে আপনার সাথে বলেছিলাম, বাংলাদেশ সরকারের উচিত যে অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করা, আমাদের দেশে অভ্যন্তরীণ ব্যাপারে সেনা এবং পুলিশ নিয়ে তারা যুদ্ধের মতো আক্রমণ করেছে। এটা একটা প্যালেস্টাইনের মধ্যে যেমন ইসরায়েলের আক্রমণ, সেখানে সাউথ আফ্রিকা যে ভূমিকা পালন করেছে, এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের বাংলাদেশের কোন রাজনৈতিক আমাদের বন্ধুরাও কেউ বলে নাই, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মধ্যে কেউ বলছে না, কেন আমি আশ্চর্য হচ্ছি। তো সেইটা সাথে সম্পৃক্ত করে আমি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে যেখানে কোটি কোটি যুবক বেকার, শিক্ষিত যুবক আছে প্রায় 50 লাখ থেকে প্রায় 1 কোটির মতো, তাদেরকে মাত্র 3 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে যেমন ন্যাশনাল গার্ড করা যায়, তাদেরকে বিপ্লবী গার্ড নাম দিয়ে করা যায়, তাদেরকে পুলিশে করা যায়, যেই পুলিশ চলে গেছে তাদেরকে পুনর্বাসন মানে একটা আরেকটি ভিন্ন চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আরেকটা লক্ষণীয় বিষয়, একটা ঘটনাকে আড়াল করার জন্য একটা নতুন ঘটনা সৃষ্টি করা হচ্ছে। দেখেন, এই যে সেকেন্ড এত বড় ঘটনা ঘটলো, আমরা যেভাবে রিঅ্যাক্ট করলাম, দেখা গেল যে ওইটা কিছুই হলো না, তদন্ত তো হলোই না, বিদেশে পাঠিয়ে দিল আরেকটা ঘটনা। এর আগের আমরা কি ঘটনা বললাম, বিডিআরটাও আড়াল হয়ে গেল। কাজে প্রতিনিয়ত 2টা 3টা করে ইস্যু তৈরি করছে। আর যেখানে মিডিয়া আছে প্রায় 50টা, টেলিভিশন, এক শ্রেণীর সাংবাদিকরা যারা আগের হাসিনা রেজিমকে, ভারতের হাসিনা রেজিমকে যারা নাকি পৃষ্ঠপোষকতা করছে, ওই লোকই আছে, ওই মিডিয়াই আছে, কিছু এদিক এদিক হচ্ছে। কাজেই আজকের যে বিষয়টা আপনি অবতারণা করেছেন যে পুলিশ নাই এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে না, এটা পরিষ্কার ভাবে তারা ওইরকম পরিস্থিতি সৃষ্টি করছে এই কারণে যাতে নাকি ভারতের পুলিশগুলোকে বাংলাদেশের ইউনিফর্ম পরায়া তাদেরকে আবার করা যায়। এটা বিপ্লবের পৃষ্ঠে ছুঁয়ে হাত করা। আমরা বলছি এটা বিপ্লবের প্রক্রিয়ার মধ্যে আছি। ফরাসি বিপ্লবে শুরু হয়েছিল প্রায় 3 বছর, 3.5 বছর লেগেছিল। আমি এর আগেও বলছি 14 জুলাই 1789 শুরু হয়েছিল, 92 ফেব্রুয়ারি মাসে এই গিলোটিন কার্যকরী হয়েছিল আপনার লুই 16-এর। অর্থাৎ আমাদের এই 5 মাস না যেতেই দেখা যাচ্ছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। কাজেই আপাতত আপনার প্রশ্নের উত্তর দিলাম, পরবর্তীতে আমি আরো ব্যাপারে যে পুলিশরা পালিয়ে গিয়েছিল, একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করব, এই কথাটাকে একটু চিন্তা করে, আপনি নিজেও জানেন, যেই সোলজার যুদ্ধক্ষেত্রে অস্ত্র রেখে পলায়ন করে তাদেরকে কি ব্যাক করায় এনে কি করা হয়? তাদেরকে কোর্ট মার্শাল করা হয়, তাদেরকে হাজতে প্রেরণ করা হয়, তাদেরকে কোনো অবসর ভাতা দেওয়া হয় না। আমি কি ভুল বলছি না সঠিকভাবে বলছি? শেখ মহিউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্যাকব মিল্টন। আজকে 2রা জানুয়ারি শহীদ দেশপ্রেমিক সিরাজ শিকদারের আজকে মৃত্যুবার্ষিকী। এই হত্যার মামলাটি আমি করেছিলাম। এই
1993 সালে, এখন পর্যন্ত কিন্তু সেই মামলার কোনো কার্যক্রম চলেনি। এখন সেটাও কিন্তু পুলিশের হাতে ছিল তদন্তটা, পুলিশ আজ পর্যন্ত তদন্ত করে। আপনি যেটা বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে ফিরিয়ে এনে কোর্ট মার্শাল করা হয়। তারা তো আমাদের পক্ষের লোক ছিল না যে আপনি তাদেরকে ফিরিয়ে এনে আপনি কোর্ট মার্শাল করবেন। সে তো যুদ্ধক্ষেত্রে ছিল আমার প্রতিপক্ষ হিসেবে। যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের যুদ্ধক্ষেত্রে এই পুলিশ যারা পালিয়ে গেছে আর যারা অবস্থান করতেছে এরা সবাই তো আমাদের বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে ছিল। তাদেরকে তো আমরা ফিরে আইনা কোর্ট মার্শাল করার তো কোনো যৌক্তিকতা নাই। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, প্রথম আলো 30শে ডিসেম্বর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। আমি কয়েকটা বিষয় আমি খুব কোট করেছি। যেমন উনি বলেছেন যে সিস্টেমেটিক ওয়েতে আমি একদম এইটা আমি আপনাকে শোনাতে চাই, একদম কোট আনকোট করে উনি কিভাবে কথা বলেছেন। আমরা অনেক দিক থেকে ভারতের উপরে নির্ভরশীল। আমি আজ পর্যন্ত খুঁজে পাই না বাংলাদেশ ভারতের উপরে কিসে নির্ভরশীল। আচ্ছা, তারপর আরেকটা জিনিস একদম ভয়ঙ্কর কথা, যেটা আমি মানতেই পারতেছি না। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। দুইটি কিন্তু নেগেটিভ আমাদের জন্য। আচ্ছা, তারপর বলতেছেন যে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক মানে যেটা হবে হওয়ার কথা ছিল বৈধ এবং অবৈধ মিলিয়ে ওদের প্রচুর মানুষ আমাদের দেশে কাজ করছে। আপনি বিষয়টা বুঝেন, সেনাপ্রধান নিজে বলতেছে যে বৈধভাবে বা অবৈধভাবে প্রচুর মানুষ আমাদের এখানে কাজ করতেছে। তো আপনি সেনাপ্রধান এন্ডোর্স করেন কিভাবে যে এখানে বৈধ মানুষগুলো আমাদের দেশে কাজ করতেছে আর আমাদের এখানে কোটির উপরে বেকার, সেখানে আমি ভারতের লোকদেরকে আমার এখানে কাজ করাইতে হবে? এই বিষয়গুলো কিন্তু সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু চলবে না। আমরা এই যে ভারত থেকে এনে পুলিশে, আর্মির মধ্যেও ভারতীয় সেনাবাহিনীর লোক কাজ করতেছে এবং অফিসিয়ালি কাজ করতেছে। এ ব্যাপারে একদম আপনি তাদের ওয়েবসাইটে গেলে আপনার ট্রেনিং সেন্টার মেন্টার কি কি আবিজাবি আছে এগুলো কিন্তু তাদের লোকজন, তাদের অফিসাররা কাজ করতেছে। তো কেন আমাদের লোকজন কি এতই অথর্ব? আমাদের লোকজন কি ভারতীয়দের থেকে মানে ক্যাপাসিটি বা পারফরমেন্স কি খারাপ? অবশ্যই না। এই পরিস্থিতিতে যদি আমরা এই হত্যাকারীদেরকেই পুনর্বাসন করার জন্য চেষ্টা করি, এই যে মামুন ভাই বলেছেন যে হাসিনাকে এনে হাসিনাকে যদি আপনি বিচার সম্পূর্ণ করার জন্য পরিপূর্ণভাবে যখন বিচার ব্যবস্থার দিকে যাবেন তখন যদি তাকে ফিরিয়ে আনতে পারেন এক্সট্রাডিশন করে, তাহলে সেটা অন্য জিনিস। কিন্তু আপনি এখন যেভাবে বলতেছেন আর আমাদের এই সরকারের মধ্যে যেভাবে কার্যক্রম চলতেছে তাতে আমি কিন্তু শঙ্কিত, ভয়ানকভাবে শঙ্কিত যে আমরা ভারতের নাকপাশ থেকে কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারতেছি না। আপনি দেখেন জুলাই প্রোক্লামেশন, একটা প্রোক্লামেশন, একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের বেনিফিশিয়ারি যারা তারাও কিন্তু আপনার বিপ্লবটাকে ধারণ করতেছে, তারা বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলতেছে যারা বেনিফিশিয়ারি। সেম জিনিসটা আমরা দেখেছি 15ই আগস্টে, যারা বেনিফিশিয়ারি তাদেরকে কিন্তু একদম ডেথ সেলের মধ্যে ঢুকিয়ে রাখছে, তাদেরকে একটু রিলিফই পায় না। এই যে দ্বিচারিতা রাজনীতিতে, এই দ্বিচারিতা থেকে আমরা কবে মুক্ত হব? এবং আপনি আরেকটা জিনিস দেখবেন ভয়াবহভাবে, বাংলাদেশে ভারতের দালাল হইতে কিন্তু পয়সা দেওয়া লাগে না, মানুষ যেতে দালাল হয় যে আমি এই তথ্য দিলাম আমাকে তুমি হেল্প করো। কেমন দেশের মধ্যে আমরা যদি আমাদের সেনাবাহিনী, আমরা সশস্ত্র বাহিনী কেন পালতেছি, আমরা কেন ট্যাক্স দিচ্ছি সশস্ত্র বাহিনী, এত বড় সশস্ত্র বাহিনী ট্যাক্সের জন্য লাগবে একটাই কারণে, আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য। আমার দেশ সম্ভাব্য আক্রমণ স্থল হইল ভারত, আমার ভারতের সাথে তো বন্ধুত্ব প্রেম করার জন্য তো আমার সশস্ত্র বাহিনী দরকার।
আমার সশস্ত্র বাহিনী দরকার ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য। আমার সেনাবাহিনীকে রাখাই হয়েছে, বানানোই হয়েছে শুধুমাত্র ভারতীয়দের বিরুদ্ধে। যে কোনো সময় ভারত আমাদের দেশের ইন্টারনালি এক্সটার্নালি যে কোনো ভাবে এই যে যা কিছু করতেছে এটার বিরুদ্ধেই আমার সশস্ত্র বাহিনী লাগে। এখানে প্রেম ভালোবাসা করার জন্য ভারতের সাথে আমার সশস্ত্র বাহিনীর দরকার নাই, এত টাকা আমাদের খরচ করার কোনো দরকার নাই। যদি ভারতের সাথে যদি প্রেম করতে হবে তাহলে তো আমার কোনো শত্রুই নাই। তাহলে আমরা কেন আমাদের এই সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে দিই না? মুনতাসির মামুনরা একসময় লম্বা লম্বা কথা বলতো যে ভাই আমাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, আমরা মুনতাসির মামুনদের 14 গোষ্ঠী উদ্ধার করছি। তাহলে এখন দেখা যাচ্ছে যদি তাই হয়, আমার সশস্ত্র বাহিনী সেনাবাহিনী যদি ভারতের প্রেম করার জন্য, ভারতের সাথে প্রেম করার জন্য যদি রাখতে হয়, তাদের পিছনে আমাদের পয়সা ঢালতে হয়, তাহলে তো মুনতাসির মামুনরাই সঠিক ছিল। ভারতের অক্সিলিয়ারি ফোর্স করার জন্য তো আমাদের কোনো সশস্ত্র বাহিনীর দরকার নাই। আর আমরা দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই যে স্বাধিকারের বিপ্লব হয়েছে 71-এ, এই বিপ্লব, যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, গণযুদ্ধ যাই বলে, এইটা হয়েছে আত্মনিয়ন্ত্রণ, আমাদের যাদের নিজেদের সরকার, নিজেদের রাষ্ট্র, নিজেদের সবকিছু আমরা গড়ে তুলতে পারি। তো অন্য কোন জাতিসত্তা যদি তাদের মুক্তির জন্য লড়াই করে, সেখানে তো আমরা সেই সব জাতিসত্তার বিরুদ্ধে তো আমরা কথা বলতে যাব। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা